জীবনকে আমরা কতজন কতভাবেই না বিশ্লেষণ করে থাকি, কখনো কখনো জীবনের নানা পরিচয় উপস্থাপন করি। সেই উপস্থাপনায় কেউ কেউ নিজেকে ফেমাসও মনে করি। কিন্তু দর্শক, আমরা বিশ্বাস করতে চাই আপনারা প্রত্যেকেই ফেমাস, প্রত্যেকেই নিজ নিজ কাজে অসাধারণ এবং ফেমাস। বিশ্বাসটা শুধু নিজেকে করতে হবে, আর আমরা আপনার সেই বিশ্বাসের জন্য বারংবার আপনাকে প্রশ্ন করে মনে করিয়ে দিতে চাই, আর ইউ ফেমাস। দর্শক, স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাস সিজন 4-এ। আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। দর্শক, আর ইউ ফেমাসের আয়োজন মানে একটু ভিন্ন পর্ষা, ভিন্ন সারথি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকেও কিন্তু তার ব্যত্যয় ঘটছে না। দুর্দান্ত দারুণ কিছু মানুষ আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমি বিশেষ করে যাদের মধ্যে দুজনের খুব ভক্ত মানে অনেক বেশি ভক্ত। তবে আমার ধারণা আপনারাও সেরকম ভক্ত, এবং সেই দুজন মানুষের সাথে সহ আরও 3জন মানুষ আমাদের সাথে যুক্ত রয়েছেন, যাদের সাথে কথা এবং আড্ডা দিতে পারবেন কিন্তু আপনি। অর্থাৎ আমাদের এই আয়োজনটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে কিন্তু একই সাথে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেখানে যে কোনো ধরনের যে কোনো মন্তব্য করে আপনি সেখানে যুক্ত হতে পারেন। আপনার যে কোনো ধরনের মন্তব্য এবং প্রশ্ন আমি আপনার হয়ে আমাদের সাথে যুক্ত হওয়ার সারথীদের কাছে পৌঁছে দেব। তবে আজকে যারা এসেছেন তারা আমার ভীষণ পছন্দের, এবং আমি খুবই এক্সাইটেড আজকে। নিশ্চয়ই বুঝতেও পারছেন আমার কথায়, কারণ আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন যে মানুষটাকে দিয়ে আমি দীর্ঘদিন ধরে আমার এই অনুষ্ঠানে চাচ্ছিলাম, এবং তার সাথে কাজ করার প্রত্যেক সহশিল্পীকে আমি এই আক্ষেপটা জানিয়েছি যে কখন তিনি আসবেন, এবং সেই আগ্রহটা আজকে আসলে সম্পন্ন হয়েছে। আমাদের সাথে যুক্ত রয়েছেন ভিকি জাহেদ, পরিচালক। কেমন আছেন? খুব ভালো আছি। ভিন্ন মাত্রার, ভিন্ন ধরনের, ভিন্ন ধাঁচের, ভিন্ন চিন্তার পরিচালক, কথাটা সত্য? আপনি তো বলেই দিলেন, সত্য বলেই তো বলছেন, কেন আপনি মিথ্যা বলবেন? আমি মিথ্যা বলি? এখানে আমার কাজটাই হচ্ছে আপনাকে বিভ্রান্ত করা, বা অনেক সময় অনেক আমার নামে যে ভিকি, এটা দিয়ে মানুষ ভিন্ন কিছু বানায় ফেলছে। ও আচ্ছা, ঠিক আছে। ভিন্ন কি কিছু। ও আচ্ছা, তাহলে তো ঠিকই আছে, একদম পারফেক্ট, ভিন্ন কিছু। এখন যে মানুষটার কথা বলছি দর্শক, সেই মানুষটাকে আমি নানান সময় স্ক্রিনে নানানভাবে দেখি, এবং এই যে দেখাটা, এটাই আমার কাছে মনে হয় যে আমার জন্য একটা পাওয়া। কেন পাওয়া? আমি তো একজন সাধারণ দর্শক, দুঃখিত, অসাধারণ দর্শক। ফলে সেই অসাধারণ দর্শকের চাহিদাটা থাকে অসাধারণ রকমের। সেই চাহিদাটা মেটানোর মতো যারা স্ক্রিনে থাকেন, অভিনয় শিল্পী, তাদের অনেক দায়িত্ব থাকে। আমার মনে হয় এই মানুষটা দায়িত্ব নিয়ে কাজটা করেন। তৌসিফ মাহবুব, স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? অবশ্যই ভালো আছি, অনেক ভালো আছি। থ্যাংক ইউ। আপনাকে ভালো হয়ে যায় আসলে। থ্যাংক ইউ, আপনাকে পেয়েও ভালো লাগছে। আপনার কাছ থেকে অনেক কিছু জানার আছে আমার, সেগুলো আমি একটু জানবো। তবে নিশ্চয়ই আপনার একটা বার্তা পেয়েছেন, আগামীকালকে কালবৈশাখী ঝড় হতে পারে, এবং সেই কালবৈশাখী ঝড়ের মাত্রাটা আজকে যিনি আরও বাড়িয়ে দিয়েছেন, আমাদের সাথে পুরো জায়গাটা হচ্ছে মেঘলা করে দিয়েছেন। একটা মুক্তমনা মানুষ, মেঘলা মুক্তা, স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? থ্যাংক ইউ, ভালো আছি। আপনি প্রথমবারের মতো আমাদের এই আয়োজনে আসলেন, ভিকি ভাইও প্রথমবারের মতো আসলেন। আমি আপনাকে দিয়ে প্রশ্নটা শুরু করতে চাই, আর ইউ ফেমাস মেঘলা? ইয়েস, আই অ্যাম। কেন? আমার কাছে মনে হয় আমি আমার যে সার্কেলটা আছে, ফ্যামিলি আছে, আমি খুবই বেশি ফেমাস। কোনো কিছু হলেই মেঘলা কোথায়, ওকে আগে জিজ্ঞেস করো, এই যে ব্যাপারটা, এটা আমার স্কুল থেকেই আছে। সো আই ফিল আই অ্যাম ফেমাস। আমি যখন ইন্ট্রোডাকশনটা দিচ্ছিলাম তখন আপনি আমাকে তির্যকভাবে তাকাচ্ছিলেন, এবং তাকাচ্ছিলেন শুধুমাত্র একটি মাত্র বাক্যের কারণে। কেন? আমি 3জন বসা আমার সেটে, আমি তাদের মধ্যে থেকে বলছি যে 2জন মানুষ আমার ভীষণ পছন্দের। নিশ্চয়ই না, আমি আপনার দিকে খুব ভীষণভাবে তাকিয়েছিলাম আপনার ভোকালটার জন্য। আমার কাছে মানে আপনার ভোকালটা অনেক বলিষ্ঠ। আচ্ছা, তো আমার ভালো লাগছিল, এই জন্য তাকিয়েছিলাম। আচ্ছা, সো কাইন্ড অফ ইউ। আমি ভাবছিলাম যে আপনি থাকতে আমি আরো বাকি 2জনের কথা বললাম। না, অ্যাবসলিউটলি, তাদের কথা তো অবশ্যই আসবে। মানে আই অ্যাম বিগ ফ্যান অফ দেম, সো অফ কোর্স। ভিকি ভাই, আর ইউ ফেমাস? না, আমি এত ফেমাস না। কেন না? ডিরেক্টররা তো অত ফেমাস হয় না, আচ্ছা। পিছনে থাকে তো। আর এত ফেমাস হইতেও চাই না আসলে। কি হবে এত ফেমাস হয়? সেটা একটা কি হবে, একটা ফেমাস কাজ ফেমাস হোক, সেটাই ইম্পর্টেন্ট। এইখানে আমি আপনাকে একটা এক্সপ্লেনেশন দিতে চাই। সেটা হচ্ছে যে এই এক্সপ্লেনারটা না দিলে আপনার এরপরে আপনি উত্তরটা দিবেন। এক্সপ্লেনারটা হচ্ছে এরকম যে আমরা মানুষকে ধরে ধরে এনে এখানে জিজ্ঞেস করি, ভাই আপনি ফেমাস। ব্যাপারটা এরকম না যতটা শুনতে লাগে। ব্যাপারটা হচ্ছে আমরা আসলে সবাইকে জিজ্ঞেস করি, ভাই আপনি আপনার কাজটা ঠিকভাবে করছেন। কেন জিজ্ঞেস করি? কারণ হচ্ছে যে ধরেন আমরা একটা সময়, এই যে মারামারি কাটাকাটির পরে একটা সময় আমরা সবাই চলে যাব, কিন্তু আমাদের যেটা থেকে যাবে সেটা হচ্ছে কাজটা করে যাওয়া খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য জিজ্ঞেস করি, ভাই কাজটা করেন তো?
এখন এটা তো আবার সুন্দরভাবে বলা যায় না, তো আমরা এইসব জিজ্ঞেস করি আমি ফেমাস। আচ্ছা, সো এটা একটা that's রূপকথা, it. না, ফলে very nice, সেই সেন্সে আপনার কাজ যখন প্রভাবিত করে আমাকে ভয় পাওয়ায়, এবং আমার মধ্যে একটা আমার মানে প্রচন্ড আক্ষেপ যে আপনি এটা কেন দেখান, সেটা আমি পরে আসছি। সেটা যেহেতু প্রভাবিত করে, তার মনে হচ্ছে ফেমাস, কাজটা ঠিকভাবে করছেন। আপনি যে এক্সপ্লেনেশন দিলেন তাহলে তো অবশ্যই Wow. You are. দি তৌসিফ মাহবুব, আপনি ফেমাস? তাহলে বলতে হবে যে যেহেতু এটা একটা রূপকথা আমি এখন জেনে গেছি, জি, যে তার মানে আমি কি কাজটা ঠিক মতো করি কিনা। রাইট। আমি বিশ্বাস করি আমি সবচেয়ে ঠিক মতো করি কাজটা, মানে চেষ্টা করি নিজে যতটুকু না আগে করেছি তার চেয়ে পরের কাজটা আরও ঠিক মতো করতে। কাজ আমার কোনো না কোনো কাজের থেকে আমি সবসময় কিছু না কিছু ভুল ত্রুটি পেয়েই থাকি, সেটাকে আরও কারেকশন করে আরও বেটার কিছু করার আর কি। কি দারুণ, কি সুন্দর। মানে নায়করা কি বলে এগুলা যে আমি আমার কাজে ভুল আছে? হ্যাঁ, নায়কদের কাজে ভুল থাকে তাহলে? মানুষ মাত্রই ভুল, কেন থাকবে না? নায়করা কি ভুলের ঊর্ধ্বে? মানে এটা তো সত্য কথা যে আমরা কেউ না, ধরেন আমিও হয়তো আমার প্রত্যেক সত্যি অনেক ভুল করি, কিন্তু এটা বলাটা যতটা বিনয়, নায়করা তো ভাবেন যে তাদের গায়ে গুলি লাগে না, এবং তারা তো এভাবেই চলেন। সেটা অন স্ক্রিন, বাট আচ্ছা। অফ স্ক্রিন আমি আই এম আ পারফেকশনিস্ট হু ইজ অলওয়েজ লুকিং টু ডু বেটার। দ্যাটস ইট, সিম্পল। থ্যাংক ইউ সো মাচ সত্যটা বলার জন্য, এবং সত্যটা মধুর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ডক্টর হুমায়ুন। আচ্ছা, আমরা আসলে দর্শক যেই কারণে এই তিনজন মানুষকে একত্রিত করেছে, সেটি একটি দারুণ, আমি চক্রে পড়ে গেছি এবং চক্রটা আমাকে নানানভাবে ভোগাচ্ছে। কেন ভোগাচ্ছে? এবং চক্রটা লাল না, নীল না, কেমন জানি একটা চক্র। এই চক্রটা আমাকেও, আমার মতো ধারণা যে আপনাদেরও ভোগাচ্ছে। কি আসলে সেটা? সেটা তো ওয়েব সিরিজ চক্র চক্র টু। হ্যাঁ, চলছে আইস্ক্রিনে, সবাই দেখছে, পছন্দ করছে, ভয় পাচ্ছে, আতঙ্কগ্রস্ত হচ্ছে এবং অদ্ভুত দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে। হ্যাঁ, আমরা যে কি যেন আছে ব্যান্ডেজ না, এই চক্র ব্র্যান্ডটার সাথেই দুর্ঘটনা খুব অতপ্রতভাবে জড়িত আর কি। এটা আমরা সিজন 1-এর সময় অনেক মানুষ এটা আমরা বলছি, এবং 2 এর সময় অত হয়নি, বাট তারপরেও থাকে না কিছু কন্টেন্টের ওয়েট থাকে, যেটা আসলে মানুষের উপর মানুষকে একটা মানসিক চাপ ক্রিয়েট করে। কি আপনি দেখছেন কন্টেন্টটা, আপনার একটু ভয় লাগছে বা অস্বস্তি লাগছে, বাট আপনি থামতে পারছেন না। আপনার মানে কোনো একটা অদৃশ্য কোনো কিছু আপনাকে আসলে টেনে নিয়ে যাচ্ছে কন্টেন্টের শেষ পর্যন্ত। যেমন একটা মুভি ছিল দ্য এক্সরসিস্ট, এটা যখন রিলিজ হয়েছিল, তো মানুষজন এটা দেখার পর বাসায় গিয়ে ঘুমাতে পারতো না, ভয় পাইতো, স্বপ্ন দেখতো। তারপর দ্য ওমেন নামে একটা সিনেমা ছিল হলিউডের, সেম জিনিস হয়। তো চক্র 2 এর ক্ষেত্রে আমি এরকম দেখি, কমন একটা ফিডব্যাক আসে, ভাই খুব দেখার সময় অস্বস্তি লাগছে, রাতে ঘুমিয়েছি, দুঃস্বপ্ন দেখছি। রাইট। এবং ফ্যানরা যখন বলে, বুঝলাম হয়তো ফ্যানরা অনেক সময় খুশি করার জন্য বলতে পারে, বাট কাছের মানুষজন বলে, রিলেটিভ বা বন্ধু বান্ধব, আপনিও বলেন। হ্যাঁ, কারণ আমার এই আক্ষেপ তো আপনার আজকের না, নতুন না। আমি সেটা প্রমাণ করব কেন আসলে নতুন না, সেটা একটু সময় দেন, আমি প্রমাণটা করছি। জি, না, আমি কিন্তু স্পেশালি আপনার জন্য আসছি আজকে। সো কাইন্ড অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ। স্পেশালি আপনার জন্য। আপনি আমাকে একটা টার্ম আমাকে বলেন, আমি বিভিন্ন জায়গা থেকে টোকায় কয়েকটা শব্দ আপনার জন্য নিয়ে আসছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে। সেটা হচ্ছে যে আপনার এই চক্র টুটাকে বলা হচ্ছে অনেকটা সময় যে মনস্তাত্ত্বিক রহস্যধর্মী একটা সিরিজ। আবার কেউ বলছে কমেন্টে ইটস এ ডার্ক থ্রিলার। আরেকজন লিখছে মাস্ট ওয়াচ, এবং ওয়ান অফ দ্য বেস্ট থ্রিলার নাও। কোনটাকে নিতে চান? একদম প্রথমটাকে, মনস্তাত্ত্বিক রহস্যধর্মী। হ্যাঁ, মানে আমার মনে হয় এটা ইট প্লেজ উইথ ইউর মাইন্ড। মানে যতই আপনি, অনেক স্মার্ট অডিয়েন্স আছে না, হলিউডের কন্টেন্ট দেখে, এটা দেখে, সেটা দেখে, বাট চক্র আপনার সাথে একটা খেলা খেলবে। আপনি যখন এটা দেখবেন, আপনার ব্রেইনের সাথে একটা খেলা খেলবে। আপনি হয়তো দেখা শেষ করে ফেলবেন, মনে করবেন আচ্ছা ঠিক আছে, একটা ভালো কন্টেন্ট দেখলাম, বাট ইট উইল স্টে উইথ ইউ। মানে এইটা বলতে পারি আমি, কি আপনি ভুলবেন না। পরের দিন অফিস করবেন, আপনার মাথায় ঘুরতে থাকবে, কি দেখলাম, কেন দেখলাম। বাসায় যাবেন, মাথায় ঘুরতে থাকবে। ভাত খাবেন, মাথায় ঘুরতে থাকবে। সো আমার মনে হয় এটাই চক্রের স্পেশালিটি আর কি। আচ্ছা, আমি আপনার কাছে আসবো। বিষয়টা, আমার যে প্রশ্নটা থাকবে সেটা আপনাকে একটু জানার জন্য, আপনার বিষয়ে জানার জন্য ভিকি, আপনার মানে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আমার একটু জানা দরকার, যে আপনি আসলে এমনভাবে ভাবেন কি করে, সেটা আমি জানবো। নিশ্চয়ই কোনো ধরনের একটা কোনো ধরনের ব্যাপার আছে আপনার সাথে, এবং এত ভাবেন এবং ভাবতে এখন আপনি আমাদের জন্য ব্যাকগ্রাউন্ড আসলে একই।
মানে পছন্দের কন্টেন্ট বা হ্যাঁ, মানে ওই আসলে- জায়গায় ব্যাকগ্রাউন্ড মানে আমাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে আমরা আসলে অনেক বেশি থ্রিলার দেখেছি ছোটবেলা। আচ্ছা বইও পড়ছি। বইয়ে পড়ছি। প্রচুর আর আপনি ভাইয়ার প্রোফাইল পিকচারটা এখন কি চেঞ্জ হয়েছে? না কুব্রিকের Same. ছবি। কুব্রিকের ছবি কুব্রিকের। আমি 12 বছর ধরে দেখছি এবং সেটা থাকবে সবসময়। আমি আসতেছি আপনার কাছে ব্যাপারটা জানার জন্য, বোঝার জন্য, কি আসলে দেখে দেখে আপনি বড় হয়েছেন, কি পড়েছেন, এবং এটা জানাটা খুব জরুরি। এবং সেটা দেখতে দেখতে আপনি এখন পুলসিরাত পার হওয়া শুরু করেছেন। মানে কেমন করে সম্ভব? তৌসিফ, একজন লিখেছে আপনি এত ভয়ঙ্কর কিভাবে হলেন? অল ক্রেডিট গোজ টু হিম। একদম সত্যি কি তাই? সত্যি তাই। সে চাইলেও আপনি হয়ে গেলেন। হ্যাঁ, আপনার এক্সপ্রেশন দেখে আমি নিজেই ভয় পাইছি। থ্যাংক ইউ। আপনি যত সুন্দর করে একটা হাত ফেলে দিলেন। আচ্ছা, এটা এভাবে হাতটা ফেলে দেওয়া যায়? না, এটা যে বলছেন আমার সত্যি প্রাউড ফিল হচ্ছে ব্যাপারটা নিয়ে, বিকজ উই গো লং ওয়ে। 10 বছর আই থিঙ্ক 2016 থেকে দেয়াল। 26। হ্যাঁ, সো আমি যখন স্টার্ট করছিলাম শর্ট ফিল্ম বানানো, উনি কিন্তু শুরুর দিকের কাজে, আমার থার্ড কাজে বোধহয় আপনি হ্যাঁ, কাস্টিং ছিলেন। সো একটা রোমান্টিক চকলেট বয় টাইপের ক্যারেক্টার ছিল, প্রেমের গল্প হ্যাঁ। ছিল। তো ওইখান থেকে যখন উনি আজকে এসে ডক্টর হুমায়ুন প্লে করতেছেন, মানে আমার খুব ভালো লাগে যখন এই যে আপনি মাত্র বললেন। সো এটা আমাকে একদম অদ্ভুত একটা শান্তি দিল শান্তি দেয়। জিনিসটা আর কি। হ্যাঁ, কি চোখের সামনে এরকম ট্রান্সফরমেশন আমি দেখছি একটা আর্টিস্টের। কি ইমেজ ভাঙাটা কিন্তু কঠিন। খুব কঠিন। ওনার একটা ইমেজ ছিল কি উনি চকলেট বয়, Right, লাভার right, right. বা কমেডিতে খুব ভালো করেন, কিন্তু হ্যাঁ। এই টাইপের ক্যারেক্টার মানে মানুষ ভয় পাচ্ছে এখন Serious. ওনাকে। আমি 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 ভাইয়ের সাথে আমার বিভিন্ন উনি যখন থাকেন আশেপাশে আমার 2-3 বার যাওয়ার সুযোগ হচ্ছে, এবং এক একজন এসে এক একটা কাজের জন্য বলছে ভাই আমি আপনার ওই কাজটার ফ্যান, আমি একটা ওই কাজটার ফ্যান, এবং উনি রিপ্লাই দিচ্ছে যাক মানুষ কোনো না কোনো কাজের জন্য তো আমাকে মনে করে। ফলে এই যে ডাইভার্সিফাইড ওয়েতে মনে করা, এটা কিন্তু একটা টাফ। মানে একই মানুষকে আমি তাকে চকলেট বয় চরিত্রে দেখছি না, আবার তাকে কঠিন ডাক্তার হুমায়ুন হিসেবেও দেখছি। এটা আসলে কঠিন। মানে এত ভয়ঙ্কর কেমন করে হন? অভিনেতা হিসেবে দেখলে আমি খুশি হব আপাতত। আচ্ছা, এর চেয়ে বেশি প্রয়োজন নেই। সেটা অভিনেতার আসলে প্রয়োজনে সবকিছুই করতে হবে। এবং ওনার অনেক আপনি প্রিপারেশন নিয়ে বলতে পারেন, প্রচুর প্রিপারেশন নিয়েছেন কিন্তু এই ক্যারেক্টারের জন্য। হ্যাঁ, এমন না যে সেটা এটা উনি বোঝা যাচ্ছে। আই থিঙ্ক শুটিং এর 2 মাস আগে থেকে হি ওয়াজ প্রিপেয়ারিং ফর ইট। না, এটা আমি তাকে এই শোতে নতুন বলছি না, উনি এর আগে একটা কাজে আমি তাকে এই কথাটাও 2বারই বলেছি যে উনি কাজটার ব্যাপারে মনোযোগী ছাত্রের মতো ভাবেন। চেষ্টা করি, আসলে চেষ্টাই সব। এবং আমি বিশ্বাস করি যে অল আই ক্যান ডু ইজ ট্রাই অ্যান্ড ট্রাই অ্যান্ড ট্রাই অ্যান্ড ফেল অ্যান্ড ট্রাই এগেন। কিন্তু সেই ক্ষেত্রে আপনার একটা ব্যাপার লক্ষ্য করছি, আপনি কিন্তু এখনো চরিত্রের মধ্যে আছেন। ওই যে ভয়েস থ্রোয়িংটা, ও আচ্ছা 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 আচ্ছা। আজকে সত্যি কথা বলতে আমার বের হতে পারছেন না উনি ক্যারেক্টার থেকে সম্পূর্ণভাবে বেড়ে গেছি। আমি আজকে যে কস্টিউমটা পরে আছি, তো তার আরেকটা অল্টারনেট অপশন আছে, তো সেটা আসলে ছিল নিয়ন গ্রিন কালার। সো আমার কাছে মনে হলো পড়তে দেওয়ার আগে আমার অ্যাসিস্ট্যান্ট বললো ভাই এটা পরেন, খুব সুন্দর লাগবে আপনাকে। তাহলে বললো ওইটা পরে আমি ডক্টর হুমায়ুন হয়ে বসবো, কেমন লাগবে না জিনিসটা? ইটস এ ভেরি ফাঙ্কি ইউথ থিং। সো ওই কারণেই হয়তো চুজ করা কস্টিউম থেকে আসলে রিকি ভাই যখন পাশে চলে আসে, হুট করে একটা আবহাওয়া চেঞ্জ হয়ে যাওয়া, মনে হচ্ছে যে ওই সেটের মধ্যে আবার চলে আসি। অ্যান্ড দিস ইজ মাই ফার্স্ট টাইম আমি ওনার সঙ্গে বসে একটা ইন্টারভিউ দিচ্ছি। সো হ্যাঁ আসলে আমরা আসলে আচ্ছা, হ্যাঁ, ওইভাবে- বা চক্র নিয়ে ফার্স্ট টাইম আমরা দুজন একসাথে। এক্স্যাক্টলি। তো আমার বিকজ আপনাদের ফেমাস একটা ইন্টারভিউ আছে এই শোতেই, ফারিন আপু আমাকে রক্ত পিপাসু ও বলছে। আচ্ছা আচ্ছা খুব এটা দেখলাম ভিউ হইছে অনেক, এই Exactly. শোতেই ছিল। ও আচ্ছা, তাহলে এই শোতেই ছিল। হ্যাঁ হ্যাঁ, ও, okay, okay, চক্রবানের okay, সময় sorry. চক্রবারের সময় আমি right? ছিলাম তখন না। আমি আসলে খুব নর্মাল হুমায়ুন ছিলাম। এক্স্যাক্টলি ওই ক্যারেক্টারে ছিলেন, ওয়ানে তো হ্যাঁ, খুব নরমাল ছিল, নর্মাল। ইয়াং মিসি ভ্যালি। কিন্তু একটা বিষয় হচ্ছে যে একটা মন্তব্য আপনাকে শোনাতে চাই, সেটা হচ্ছে যে আপনার লুক, বিশেষ করে সেটাকে প্রশংসা করা হচ্ছে, ট্রান্সফরমেশন এবং মানসিকভাবে ভেঙে পড়ার একটি চরিত্রকে যেভাবে আপনি ফুটিয়ে তুলেছেন, সেটা ইন এ সেন্স প্রশংসার দাবিদার। থ্যাংক ইউ। মানে এরকম Thank you, and মন্তব্য আর কত যারা কত মন্তব্য পেয়েছেন? করছে তাদেরকে থ্যাংক ইউ। সরি, এরকম মন্তব্য আর কত কত পাচ্ছেন? অনেক পাচ্ছি, অ্যান্ড দ্যাটস দ্য পিওর বিউটি অফ ইট। আসলে একটা এরকম মন্তব্য এরকম হয়েছে যে জিনিসটা আমার বাইরে অনেক ফ্রেন্ডস আছে, সরি, ওরা আসলে অনেক মানে আগে বাংলাদেশ থেকে চলে গেছে। তো কেউ 12 বছর 14 বছর ইউনিভার্সিটি লাইফ শেষ করে চলে গেছে। তো ফ্যামিলি পুরো এখন এস্টাবলিশড। সো ওরা বাংলাদেশে কিছু পেলে আসলে দেখা যায় পাড়া প্রতিবেশীতে যত বাঙালি আছে ওরা একসঙ্গে বসে দেখে, বাহ। ইউজুয়ালি দেখার চেষ্টা করে। তো চক্রর জন্য ওরা আসলে আলাদা একটা টাইম সেট করেছিল, এবং ওখানে
বাচ্চা থেকে শুরু করে সকল বয়সী সব একসঙ্গে দেখে। আমাকে ভিডিও পাঠিয়েছে যে প্রায় 15-20 জন একসঙ্গে দেখছে একটা রুমের মধ্যে বড় স্ক্রিনে। সো ওটা শেষ করার পর যখন আমি জিজ্ঞেস করলাম কেমন লাগছে তোমাদের, কেমন লাগছে, বলে এটা ভালো তো লাগছে, কিন্তু বাচ্চারা তো তখন ভয় পায়। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে বলিস, এরপর থেকে না পড়লে ডক্টর হুমান চলে আসবে। আমি আপনাকে একটা তথ্য জানাই, বাচ্চারা না, আপনাকে আমার নিজেরও ভয় লাগতেছে। কারণ আমি নর্মালি হচ্ছে মেঘলা যেটা হচ্ছে যে একটু চাই যে এই ধরনের কাজগুলো না দেখার জন্য, আমার পছন্দ না, কিন্তু আমি এই কাজটা খুব আগ্রহ নিয়ে দেখেছি এবং দেখার পিছনের একটা কারণ ছিল যে এটা ভিকি ভাইয়ের কাজ, এটা আপনার কাজ, সত্যি কথা। কিন্তু এটা যদি ধরেন এই ন্যারেটিভে যেভাবে এই যে রক্ত কিংবা এই যে একটু ডার্ক থ্রিলার, সেইটা আমি স্কিপ করে খুব ভালোভাবে স্কিপ করি, যে আমি এদিকে যাই না, কিন্তু কাজটা আপনাদের বলেই দেখা। আপনি কাজটাতে কেন কাজ করেছেন, এই কেন যুক্ত হয়েছেন? আই জাস্ট লাভ ভিকি জায়েদ, ওনার কাজ আমি এত পছন্দ আমার মতোই করি। না? হ্যাঁ আমি তা বিগ আমার মতো আপনি ফ্যান, সরল। বিগ ফ্যান। আচ্ছা। এবং সরল জানি না, আমি ছোটবেলা থেকে খুব ডার্ক, মার্ডার মিস্ট্রি, সাইকো থ্রিলার, আমার এই জনারটাই খুব পছন্দ। তো আমি বাংলাদেশে যখন কাজ দেখা স্টার্ট করলাম, তখন দেখি সবগুলো প্রজেক্টই যেগুলো দেখছি আমি, ডিরেক্টর ভিকি জায়েদ। তো আমি সেখান থেকে ওনার অনেক বড় ভক্ত। তো ওয়াই নট, মানে উনি আমাকে চিন্তা করতে পেরেছে ওনার একটা কাজের জন্য, মানে এটা তো হয় না মেঘ না চাইতে বৃষ্টি, তো কেন করবো না? মেঘ না চাইতেই বৃষ্টি। এবং এই ব্যাপারটা কি সত্য যে আপনাদের দুজনের একটা মিল আছে যে ওটিটিতে এটা প্রথম কাজ আপনাদের? ফলে আমি আমার ধারণা, আপনার মনে করতে পারবেন, আমি খুব আগ্রহী আপনাকে জিজ্ঞেস করছিলাম, আপনাকে আমি সব জায়গায় পাই কিন্তু ওটিটিতে কেন পাই না, এবং সেটা অবশেষে সেই আক্ষেপটা মিটলো যে, এবং সেখানে কাজ করার অভিজ্ঞতা মেঘলা আপনারটা আগে শুনতে চাই, পরবর্তীতে আমি তারটা শুনবো। চক্রতে কাজ করার অভিজ্ঞতা ওটিটিতে কাজ করলে বলা হয় যে অনেকটা সময় যে একটু সময় পাওয়া যায়, একটা ব্রিদিং স্পেস পাওয়া যায়, সেটা কি আসলে সত্য? আমি আসলে এটা আসলে ভাইয়া ভালো বলতে পারবেন, কারণ হচ্ছে আমি কখনো নাটক করি নাই। আচ্ছা। সো আমি করেছি হচ্ছে ফিল্ম অ্যান্ড দেন ওটিটি। তো আমার জন্য বলাটা খুব ডিফিকাল্ট যে সময় বেশি হয় ওখানে কম হয়, এটা আমার চেয়ে ভাইয়া ভালো বলতে পারবেন, যেহেতু ওনার কাজের এক্সপিরিয়েন্সটা অনেক বেশি। আচ্ছা, আপনার আশপাশের মানুষ কেমন ফিডব্যাক দিচ্ছে সেটা যদি একটু জানান। যেমন আমি তার 2-1টা ফিডব্যাকের কথা আমি জানলাম এবং জেনে আমি তাকেও শোনালাম, নিশ্চয়ই সে এরকম আরো অনেক বেশি পাচ্ছে। অনেক আমরাই তো দেখতে পাচ্ছি। রেগুলার কিছু ফিডব্যাক আমি বলি আপনাকে, প্লিজ। রেগুলার কিছু ফিডব্যাক এরকম আমি যে ওকে আসলে রিয়েল লাইফ এত খারাপ এরকম। তারপর এই যে দুষ্টু মানুষ, এবং তারপর হচ্ছে যে একদম আরো কি ছিল যে ওর চোখ মানে ওর একটা সিন আছে যে ও একটা হিচককের দিকে তাকিয়ে আছে, পুতুলের দিকে সেইভাবে তাকিয়ে আছে, চোখ বড় বড় করে। ওই ছবিটা লিটারেলি এমন কোনো রিভিউ নেই যেখানে ওই ছবিটা ইউজ করা হয়নি। ওই ছবিটা আসলে আমার কাছে মনে হচ্ছে ওই মোমেন্টটা স্পেসিফিকলি, ছবি না আসলে, ওই মোমেন্টটা এত স্পেসিফিক বিকজ অফ আর পারফরমেন্স। আল্লাহ থ্যাংক ইউ ভাইয়া। সো ওকে আসলে মানুষের এখন রিয়েল লাইফে চিনতে হবে, বুঝতে যে আসলে ওই মেঘলাটা না, আবার নামও সেম, স্ক্রিনেও মেঘলা, অফ স্ক্রিনেও মেঘলা। তো দেখা যাবে ওকে দূরে থেকে দেখলে কেউ যদি দৌড় দেয়, দৌড় দিচ্ছে এখনো না। চোখের কথা হয়েছে অনেক বেশি, চোখগুলা একটু ভয় লাগছে চোখ দেখে। দেখতে পারেন আপনি ভয়ঙ্কর কিনা। ওটিটিতে আপনি আসলেন, স্পেস কি পাওয়া যায় ভাইয়া? অনেক। আমার মনে আছে স্পেসিফিক্যালি 2022 সালে আমি শুটিং করছিলাম উত্তরাতে, এবং নিশো ভাই তখন কাইজার শুটিং করছিল, এবং নিশো ভাই কাইজারের শেষ দিনে বোধহয় রাস্তায় কোনো শর্ট ছিল গাড়ির টাড়ির, গরম ছিল অনেক। উনি আসলে একটু স্বস্তির জন্য শুটিং হাউসের মেকআপ রুমে এসে দেখে আমি তো ভাইয়াকে দেখে উঠে দাঁড়াই বসতে বলি, ভাইয়ের জন্য চা কফির ব্যবস্থা করি এবং আমরা গল্প করি, ভাই কী করছেন। তো ভাইয়া তো ওটিটি তখন অলরেডি অনেকগুলো করে ফেলেছেন, এবং তখন উনি আমাকে একটা কথা বললো, অনেক কথার মধ্যে অনেক গল্পই হয় ভাইয়ের সঙ্গে আমার। তো ভাই বললো যে বুঝলি তৌসিফ, এই ওটিটিতে কাজ করার একটা সুবিধা হচ্ছে যে এই যে 12-14 দিন একটা চরিত্রের মধ্যে থাকা যায়, এইটা আসলে পারফরমেন্স লেভেল অনেক বাড়িয়ে দেয়। আর স্বাভাবিক ওনার একজন ফ্যান হওয়ার পর আসলে ওনার মুখ থেকে যখন আমি এরকম একটা স্টোরি শুনতে পাই, ওইটা আসলে আমার কাছে আদেশ হয়ে দাঁড়ায় যে আমার আসলে একটা এরকম একটা কাজ করতে হবে, তার মানে একটা গাইডেন্স, একটা গাইডলাইন। এরপর থেকে আসলে আমি ওয়েট করতে থাকি। অনেকগুলো ওটিটি অফার পেয়েছিলাম মাঝখানে, কিন্তু যেখানে মনে হচ্ছে আসলে ওই 12-14 দিন আমার কাছে ইউটিলাইজ করার মতো হবে না ওই চরিত্রটা আমি পেয়েছি। সো ভাইয়া যেটা বলছিল যে চরিত্রে যাওয়ারও মানে শুটিংয়ে শুধু না, তারও 2 মাস আগে থেকে যে আসলে এফোর্ট দিতে পেরেছি, সম্পূর্ণ ক্রেডিট
গোজ টু ভিকি জাহেদ, বিকজ উনি আসলে সেই চরিত্রটা তৈরি করতে পেরেছে, উনি একটা ডক্টর হুমায়ুন তৈরি করতে পেরেছে, তাকে বাচ্চারা ভয় পাবে। এবং যেই ডেলিভারির টোনটা ও জোশ। এখন আপনি আমাকে বলেন, উত্তরটা চাই, কি কি পড়েছেন, কি কি দেখেছেন, কি পড়াশোনা আপনার? আমি খুব মানে শিক্ষকের মতো প্রশ্ন করলাম মনে হয়, যে বলেন। আমি সব কিছুই পড়ি, মানে যেগুলো একটু মিস্টেরিয়াস জিনিসপত্র, ওগুলো নিয়ে আমার একটু আগ্রহ বেশি ছোটবেলা থেকে। ওই সেবা প্রকাশনী বই পড়তাম, এগুলো পড়ে বড় হয়েছি। সো মিস্ট্রি মানে একদম লাইফের একটা পার্ট। সো যেমন অশুভ সংকেত নামে একটা বই ছিল, 1, 2, 3 অশুভ সংকেত। সো এটা আমি সন্ধ্যা থেকে রাত 3টা পর্যন্ত বা 4টা পর্যন্ত এরকম একটানে শেষ করছিলাম। ওইটাও অনেকটা কাল্ট অ্যাক্টিভিটিস নিয়ে, কাল্ট সোসাইটি, ওটার উপর বেস করে দ্য ওমেন বানানো হয়েছিল আর কি। সো অনেক ইফেক্ট করছিল এই জিনিসটা আমাকে। দেন প্রেত একটা সিরিয়াল ছিল, মোহাম্মদ জাফর মানে আপনি ইকবালের এগুলোই বইয়ে। দেখছেন না? হ্যাঁ, আমি ছোটবেলা থেকে এগুলো দেখি। অভিনয় করেছিল। হ্যাঁ, আহমেদ রুবেল ভাই। আহমেদ রুবেল অভিনয় করেছিল। জি, হ্যাঁ। ডেঞ্জারাস। এটা 21 টিভিতে দেখানো হয়েছিল, প্রেত, যেটা বাংলাদেশের ফার্স্ট বলা যায় এরকম সাইকোলজিক্যাল থ্রিলার বা কাল্ট নিয়ে কাজ, ওটা ফার্স্ট কাজ ছিল বাংলাদেশে, এবং ইট ওয়াজ ওয়ে আহেড অফ ইটস টাইম। এক্স্যাক্টলি। বাট ওই প্রেতটা 2002-এ মনে হয় ও, আসছিল, তখন আমি ছোটবেলায় নেই দেখছি scene এ, একদম। তাই তো But বলছি। ওগুলো না খুব মাথায় রয়ে গেছে এই জিনিসগুলো, মনে হয়েছিল হ্যাঁ এই টাইপের জিনিসপত্র কোনো একদিন হয়তো বানাইতে পারলে ভালো হয়। তারপর যখন মেকিংয়ে আসা হলো, থ্রিলার বানানো শুরু হলো, তো আমার এই যে ঘটনা, যেটা আদম ফ্যামিলির যে ঘটনা, এটা তো একটা ফ্যাসিনেটিং একটা। তো এটা যেদিন ফার্স্ট আমি আর কি দেখলাম, আমি ওই দিনই ঠিক করছিলাম, কথা হয়েছিল যে আমাদের কি এটা নিয়ে আমি কিছু একটা 2017 সালে বা 18 সালের দিকে 18 সালের দিকে আমাদের জন্য কথা হচ্ছিল, বিকজ আমাদের তখন থেকে বন্ডিংটা ভালো। অ্যান্ড ভিকি ভাই বলছিলেন যে দেখেন তো ভাই, এটা নিয়ে কত আসলে কিছু করা সম্ভব। আমরা আসলে বাইরের এরকম- আপনার মনে আছে আপনি এই লাইনগুলোই প্রথমবার চক্র নিয়ে আমরা যখন কথা বলছিলাম তখন এগুলো বলেছিলেন। তখন বলেছিলেন, রাইট? রাইট। সো আবার রিপিট করবো না তাহলে আজকে, বাট ওইটা যে আজকে এটা নিয়ে দ্বিতীয়বার কথা বলতে আসতে পেরেছি, এটা আসলে চক্রর ক্রেডিট। এটা অনেক বিগ হয়ে গেছে এখন, 2টা সিজন, মানে অলমোস্ট আমার জীবনে 4 বছর গেছে এটার পিছনে, মানে 2 সিজন মিলায় 22 থেকে করতেছি আমরা 26-এ। আমি কি একটা প্রশ্ন ভিকি জাতকে করতে পারি? প্লিজ। প্লিজ। যেহেতু কাঠগড়ায় দাঁড় করেন, আমরা কি এটা বিরতি থেকে আসার পরে? কিন্তু বিরতি থেকে যাওয়ার আগে আমার একটা ব্যাপার আছে। এইখানে এই সেটে বসেই আমরা আমাদের নিশু ভাইকে একটা গিফট করেছিলাম, খুব ভালো একটা গিফট, এবং এটা কারণটা ছিলেন আপনি। রাইট, কারণটা আপনি ছিলেন। ওকে, আমরা ওনাকে মানুষের মাংস খেতে দিয়েছিলাম এখানে বসে, এই যে মানুষটা এখানে বসেছিলেন। রাইট। খেয়েছিলেন উনি? হ্যাঁ, ওনাকে দেওয়া হয়েছে এবং টেস্ট করেছেন উনি, ও এবং বলেছেন যে আসলে এটা গরুর মাংস। সো আপনার জন্য আজকে তেমন একটা উপহার আছে, যেটা আপনি সারাক্ষণ আমি আপনার সাথে কাজ করা সকল সহশিল্পীকে বলি, আপনি একটা রক্ত পছন্দ করা মানুষ। কেমন করে সম্ভব? আপনার জন্য আমি আজকে রক্ত নিয়ে আসছি। কেউ কি দিবেন রক্তগুলো? কে নিয়ে আসতেছে? আসেন, ভাই। আপনার জন্য টকটকে লাল রক্ত। ও আচ্ছা আচ্ছা, এটা তো একটু গোলাপি কালার হয়ে গেছে। একটু ডাইলুট করা I think। হ্যাঁ, রক্তের পানি কালারটা মিশিয়ে দাও পছন্দ যাতে হয়নি আসলে কিন্তু আমাদের দিতে পারে। ডিরেক্টরের। রক্তের কালার পছন্দ হয় না ডিরেক্টর, সে যেভাবে রক্ত খাওয়ায় মানুষকে, মানে যেমন করে রক্ত খাওয়ায়, মানে এইটা অ্যাবসার্ড। হ্যাঁ, এটা পছন্দ কেমন করে এই হয়নি। রক্তটা নিয়ে আপনার আসলে এত ফ্যাসিনেশন কেন? না, আপনি এটা আমার হাতে রাখেন আগে, ব্লাড খুব পছন্দ। তো এটা খাবেন মানে ব্লাড খাওয়া, মানে ব্লাড আমার এমনিতে খুব পছন্দ। মানে কেন পছন্দ? ব্লাডের যে কালারটা, এটা হচ্ছে আমার খুব ভালো লাগে, এই কালার যে শেড বা টোনটা যেটা। Blood- এবং আমি যখন ব্লাড বানাই শুটিং এর সময়ও খুব মানে থাকে না, খারাপ blood, Precise meticulous থাকে। design এ হ্যাঁ, বানাই। আমি Oh my আমি God. দেখেছি, এবং সেটা আপনি মানুষকে খাওয়ান, এবং সেই যে রক্ত মুখ থেকে পড়তেছে, কি বিভৎস ভয়াবহ। আমি একটা ছোট্ট একটা ঘটনা বলি। আমি এটা নিয়ে ব্লাড নিয়ে অনেক ক্রেজি, অনেক ছোটবেলা থেকে। তার সাথে যে ফার্স্ট কাজ ছিল আমার দেয়াল, সেই 2016 সালে মাত্র কাজ শুরু করছি তখন। তো মুক্তিযুদ্ধের কাজ ছিল কি, ওখানে যে 26শে মার্চে যে ম্যাসাকার হয়েছিল, আমি একটু ওটা দেখানো আমার দর্শকদেরকে একটুখানি ব্যাপারটার মধ্যে রাখতে চাই, ওকে। মানুষের মধ্যে থাকুক। কারণ আপনি থাকবেন না, আপনি আমাদের সাথে দর্শক, আপনাকে থাকতে হবে, কারণ আমাদের ভিকি জাহেদ কথা বলছে আরিফ ফেমাসের এই আয়োজনে। ছোট্ট একটা বিরতি নিচ্ছে, ফিরছি একটু পরে, আমাদের সাথে থাকুন, কোথাও যাবেন না। দর্শক স্বাগত আরো একবার, আপনারা দেখছেন আরিফ ফেমাসের আয়োজন এক ঝাঁক গুণী মানুষ। গুণী সারথি আমাদের সাথে যুক্ত রয়েছেন, যাদের সাথে আড্ডাটা হচ্ছিল বেশ জম্পেশ। তবে আমি এই মুহূর্তে একটা কাজ করতে চাই, সেটা হচ্ছে আমার হাতে একটা ফোন আছে, এবং এই ফোনটা দিয়ে আমি ভিডিও করতে চাই। সিরিয়াসলি আমি ভিডিওটা করতে চাই। কেন করতে চাই? পাবলিক প্লেসে তো ভিডিও করাই যায়, তাই না? রাইট? পাবলিক প্লেসে ভিডিও করবো, এতে আবার কিসের প্রাইভেসি?
আমার কন্টেন্টের ডায়লগ হ্যাঁ, আমাকে আমি তো দেওয়া দেখতে হচ্ছে। আমি তো বুঝতে তাই পারছি। না, কন্টেন্টের ডায়লগ না, ব্যাপারটা হচ্ছে আমি তো মাটির মানুষ, এই জন্য কৌতূহল আমারটা বেশি, বুঝছেন? সেই কৌতূহল কিন্তু সর্বনাশ করে দেয়, হ্যাঁ, ধ্বংসের দিকে নিয়ে ধ্বংসের দিকে যায়। নিয়ে যায়। কিন্তু আমি কেন ভিডিওটা করবো, আপনি খাবেন, রক্তটা খাবেন, এটা আমি ভিডিও কেন খাবো না, আমার তো So, রক্ত অনেক পছন্দ। আমি দেখছি যে ভিকি জাহেদ camera। রক্ত খাচ্ছে। একটু রক্তের কালারটা ঠিক আছে, একটু পিঙ্ক 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 ব্লাড খাচ্ছে আজকে। এই রক্তের কালার নিয়ে বিকি জাহেদের অনেক কমপ্লেইন। বাহ, কেমন বাহ। রক্ত? না টেস্টি। একটা মানুষের রক্ত পছন্দ হইতে পারে, সেটা আমি আমার ধারণার মধ্যে ছিল না। হতে পারে, এক এক মানুষ এক এক রকম পছন্দ আছে না। এবং আমাদের রক্ত series- ছাড়া কি আপনি বাঁচবেন বলেন? না, রক্ত একদমই খুবই না। ইম্পর্টেন্ট জিনিস, একদমই মানে না। এবং মানুষের আপনাকে আমি জন্য। একটা তথ্য দিয়ে রাখি, ওই যে আমাদের ওই যে যেহেতু আমি একটা ব্র্যান্ডের সিম ব্যবহার করি, তো ওখানে ওই যে আগে তো ওটা কত টাকা ছিল ওইটা চেক করতে হতো, তো ওটা আমি লিখেই রাখতাম রক্ত, ব্যালেন্স। ব্যালেন্স চেক করবার জন্য আর কি। So, আপনার একটা এক্সপ্লেনেশন ছিল এবং তারপর আপনার প্রশ্নটা শুনবো। ও হ্যাঁ, মানে রক্ত নিয়ে এটা বহু আগে থেকেই, মানে আমার কাছে মনে হতো কি রক্তের কালারটা ঠিক ফুটিয়ে মানে আসে না স্ক্রিনে, বাংলাদেশে যে কন্টেন্টগুলো হয়। তাই আমি ভাবছিলাম আমি একদম পারফেক্ট কালারের ব্লাড দেখাবো। তো প্রথম যে কন্টেন্ট ছিল দেয়াল, একটা শর্ট ফিল্ম ছিল, সো ওখানে যে 26শে মার্চে ম্যাসাকার দেখানো হয়েছিল, এই পাকিস্তানি বাহিনী বাঙালিদেরকে মেরে ফেলছে খুব নির্মমভাবে। তো ওখানে সাফা আপু অভিনয় করছিল, সাফা কবির, তসিম বাবু হয়েছিল। তা আমি ওখানে রক্ত হিসাবে গরুর যে রক্ত থাকে, রিয়েল রক্ত, সেটা নিয়ে আসছি বাজার থেকে কিনে, এবং সেটা কেউ জানতো না এটা। আল্লাহ, পরে ওই রক্ত দিয়ে আমি শর্ট টট নেওয়ার পর সাফা আপু মনে হয় যখন চুল ধুইতে গেছে তখন সে রিয়েলাইজ করছে এটা কি। সে অনেক শাউট করছিল, আই থিঙ্ক না, অনেক শাউট করছিল, তসিম ভাই হচ্ছিল। তো জাস্ট একটা এক্সাম্পল কি, আমি মানে সবাই অবাক হয়ে গেছে এই লোকটা কি, কেন মানে গরুর আসল রক্ত নিয়ে এবং আসছে। সেখান থেকে আসলে সিরিজের একটা ডায়লগ আসে যে রক্তেই মুক্তি। রক্তে মুক্তি। শান্তি, মুক্তি। আপনার একটা প্রশ্ন ছিল ভিকি জাহেদ ভাই, আচ্ছা। কি জানো? প্রশ্নটা বিরতিতে ভুলে গেছেন। হ্যাঁ, বিরতিতে আচ্ছা, রক্ত কোনো খেতে সমস্যা খেতে নাই। ভুলে গেছি, আমি মনে আসলেই কিন্তু, ও আচ্ছা হ্যাঁ, প্রশ্ন মনে পড়েছে। মনে পড়েছে? আচ্ছা। মনে পড়েছে এই কারণে যে এটার উত্তর নিয়ে আমাকে ক্যামেরার পিছনে গেলে আর দিবেন না, আচ্ছা, বা অ্যাভয়েড করে যাবে। আচ্ছা। যে ক্যামেরার সামনে কি বললেন ভিকি জাহেদ? হ্যাঁ, so সেটা হচ্ছে যে ডিয়ার ভিকি জাহেদ, অ্যাজ আ ফ্যান অফ ইউর ওয়ার্ক এন্ড অলসো ইউর কলিগ, চক্রর সিজন 3 কি আসলেই আসবে? হ্যাঁ, এটা কেন আসবে না, এটা তো আমরা অ্যানাউন্স করে দিছি পুরো। তো তার মানে সিজন 3 আমরা হ্যাঁ, আমি ডেট শো দিয়ে দিছি, মানুষ আমাকে এই যে মানে বিশ্বাস করে না দেখে আমি ডেট দিয়ে দিছি এবার। ওকে, তাহলে এর পরের প্রশ্নটা হচ্ছে কি, আসলে ওইটা মূল প্রশ্ন, সিজন 3 তে কি তাহলে শেষ? এইটা উত্তর দেওয়া যাবে না, এই যে দেখছেন, সাসপেন্স রাখতে হবে। বাট সিজন 3 আসতেছে, তো ডেট অ্যানাউন্স করেছি, বিকজ নর্মালি কি হয় আমাদের দেশে যেটা হয়, এটা মানে ফার্স্ট টাইম হইলো কি কোনো ওটিটি কন্টেন্ট এভাবে ডেট বলে দেওয়া হ্যাঁ, হয়েছে। এক্স্যাক্ট ডেট। আর এক্স্যাক্ট ডেট এটা বাইরে হয় হয়তো, বাট আমাদের দেশে নর্মালি আমার মনে হয় না কেউ করছে এর আগে এক্স্যাক্ট ডেট দিয়ে দিছে। তো আমি এটা করছি বিকজ আমাদের আসলে গল্প রেডি, এবং আমরা কনফিডেন্ট ছিলাম এটা হিট হবে, প্রডিউসার আবার বানাবে। সো আমরা খুব অপটিমিস্টিক ছিলাম, এবং ফর্চুনেটলি আমাদের অপটিমিজমটা একদম 100% কারেক্ট হয়ে গেছে। আপনার একটা কাজের মধ্যে আপনি অনেক সিনিয়র আর্টিস্টকেও যুক্ত করেন, যেটার সাথে আবার এই যে তাদেরকে রক্ত খাওয়ান, এবং এই যে সাইক্রো থ্রিলার ধর্মী যে কাজগুলো ওনারা অনেকটা সময় সায় দেন কীভাবে। এবং আপনি যখনই আপনার মানে একটা জনরা তৈরি করেছেন যে যেটার মাধ্যমে মানুষ আসলে আলাদাভাবে আপনাকে চেনে, আমি যেমন আপনাকে রক্তখেকো হিসাবে চিনি, তো এই জনরাটা মানে বাংলাদেশে তো প্রচলিত ছিল না, তাই না? সেইটাকে আপনি এস্টাবলিশ করছেন এবং ভালোভাবেই সেটাতে সাড়া দিচ্ছে। কেন করেছেন? মানে এই জায়গাটা একদম শূন্য ছিল তাই? হ্যাঁ, বাংলাদেশে তো মানে আমি যখন শুরু করেছিলাম কাজ, নাটক যখন বানানো শুরু করেছিলাম, তখন বেসিক্যালি রোম্যান্টিক আর কমেডি এই দুই ধরনের নাটক হতো বেশি, এবং খুব কম থ্রিলার হতো, মানুষ খুব একটা দেখতো না। সো ওই জায়গা থেকে থ্রিলার বা সাইকোলজিক্যাল থ্রিলার যেটা, ওটা তো হইতোই না। সো তখন আমার কাছে মনে হয়েছে আর কি এইটা এত জনপ্রিয় একটা জনরা ওয়ার্ল্ড ওয়াইড, কিন্তু বাংলাদেশে কাজ হচ্ছে না। তো ওই সময় আমার মনে হয়েছে সামওয়ান হ্যাজ টু স্টার্ট। এবং আমার সবসময় একটু ডিফারেন্ট কিছু করতে ভালো লাগে, লাইক রেগুলার জিনিস আমার পছন্দ না আর কি, মানে যেটা রেগুলার বা যেটা অ্যাভারেজ ওইটা নর্মালি আমি নিতে পারি না এবং করতেও পারি না। সো আই হ্যাভ টু ডু সামথিং ডিফারেন্ট এভরি টাইম। সো ওই জায়গা থেকে যারা কাজ করে তারাও জানে, প্রত্যেকবারই তাদের স্ক্রিপ্টে এমন উইয়ার্ড জিনিসপত্র পায়, এখন তো কিছু মুখের উপর বলতে পারে না, মানে কি বলবে, পারফরমেন্সটা করতে হয়। সো বাট ওইটাই আমার সবসময় একটু ডিফারেন্ট কিছু করতে ভালো লাগে।
ডিফারেন্ট কিছু করতে ভালো লাগে। ডিফারেন্ট কিছু করতে গিয়ে মেঘলা যেটা হয় যে মানুষের মধ্যে অ্যাংজাইটি তৈরি হয়, এবং এই অ্যাংজাইটির মধ্যে এটার কারণে স্বাভাবিক জীবনযাপন বাধাগ্রস্ত হয়, তাই না? জি। সো আপনার কি এই কাজটা করতে গিয়ে স্বাভাবিক জীবনযাপন বাধাগ্রস্ত হয়েছে, যেহেতু ভিকি জাহেদের কাজটা একটু ডিফারেন্ট? জি। বাধাগ্রস্ত হয়নি, বাট আমি খুব বেশি আমার ক্যারেক্টারটার মধ্যে থাকার চেষ্টা করতাম, মানে মানে আপনি অ্যাংজাইটিতে ছিলেন না? তো সেটা মনে হয় হ্যাঁ ডিউরিং দ্য শুটিং, মানে ওইভাবে না, আপনি যেভাবে বলছেন অ্যাংজাইটিটা, আমি চেষ্টা করতাম আমার ক্যারেক্টারের মধ্যে থাকার জন্য। তো আমি আমার বন্ধু বান্ধব বা বাইরে কারোর সাথে তেমন একটা এই শুটিং চলাকালীন অবস্থায় তেমন একটা দেখা করতাম না। শেষের দিকে গিয়ে একটু দেখা হয়েছে, বাট দেখা করতাম না এই কারণে যে আমি ক্যারেক্টার থেকে যেন বের না হয়ে যায়। আচ্ছা, তো ছিলাম। এটা একটু সহজ করে দিই, এটা একটা চরিত্র ডায়লগ ছিল, আমার না আসলে। ও আচ্ছা। সো এটা ডাক্তার হুমায়ুন কি একজন বলছিলেন, এবং ডাক্তার হুমায়ুনের অনেক ডায়লগ আছে, যেটা হচ্ছে যে আর কয়টা পূর্ণিমা বাকি, উত্তর দিবেন। হ্যাঁ। আর হচ্ছে ডাঙায় থেকে পানিতে ডোবা যায়, দুইটা, বা ডাঙায় থেকে পানিতে ডোবা যায়। ডাঙায় থেকে পানিতে ডোবার অনুভূতি কেমন, হুম, এটা হচ্ছে ডায়লগটা। আচ্ছা, এবং ডাঙায় থেকেও পানিতে ডোবা যায় কিভাবে? যখন আপনার শ্বাস বন্ধ হয়ে আসবে, আপনি কোনো কিছু এটা অনেকভাবেই হতে পারে। এটা হতে পারে আপনি খুব ফ্রাস্ট্রেটেড, আপনি খুব অনেক অতিরিক্ত হাসছেন খুশিতে, অথবা আপনি চক্রর মতো সিরিজ দেখছেন, যেটা আসলে আপনার শ্বাস নিয়ে যাচ্ছে ওখান থেকে আর কি। So, ডোবা যায়। ডোবা যায়। আর কয়টা পূর্ণিমা বাকি, এটা কেন বললাম? কারণ 3টা পূর্ণিমা বাকি, 3টা পূর্ণিমা পর দরজা আসলে আমাদের দখলে চলে আসবে। সো এটা কি, তারপরে কি হবে সেটা জানার জন্য দর্শককে এই যে সিজন 3 দেখতে হবে, 31 Season ডিসেম্বর 2026। না, 31 ডিসেম্বর 2026, মানে এই বছরই। মানে এই বছরই। এইটা একটা ব্যাপার আছে, কিন্তু এটা অডিয়েন্সের জন্য একটা বলে দিলাম কেন এই ডেটটা, এটা বের করবে অডিয়েন্স, ক্লু আছে একটা। ও, এটার মধ্যেও ক্লু আছে। হ্যাঁ, স্পেসিফিকলি কেন ওই ডেটটাই, কারণ আছে অবশ্যই, কারণ ছাড়া তো দেইনি। দেখি অডিয়েন্স কেন 799 টাকা, 800 টাকা না? হ্যাঁ। আপনি আমাকে একটু বলেন যে চ্যালেঞ্জের কথা আমি একটু মনে করছিলাম যে এই ধরনের মানুষজন এই কাজগুলো দেখতে চায় না। সেক্ষেত্রে প্রথম যখন আপনি এই অফারগুলো যারা টাকা লগ্নি করেন তাদেরকে বললেন, তারা কি সহজে রাজি হয়েছিল? জার্নিটা সহজ ছিল? না না, একদমই না। প্রথমে তো এই টাইপের কন্টেন্ট কোনো প্রডিউসারই করতে চায়নি। আমাকে বলা হয়তো কি আপনি ট্যালেন্টেড, আপনি একটু কমেডি বানান, আপনি একটু রোম্যান্টিক বানান। সো আসলে এই ক্ষেত্রে আমি ক্রেডিটটা দিব প্রথমেই চ্যানেলকে, ইবনে হাসান খান এবং চ্যানেলে। দে আর দ্য ফার্স্ট যারা গ্রিন লিড করছে এই টাইপের, মানে পুনর্জন্মের মতো একটা গল্প, যেটা আসলে ওই সময় ভাবতেও পারেনি কি দেখালো এটা শেষের দিকে। আসলেই তাই। হ্যাঁ, সো আলটিমেটলি ওরা যদি না করতো তখন হয়তো সম্ভবও ছিল না। সো আমি লাকি কি কেউ একজন ছিল, স্পেশালি ইবনে হাসান খান ভাই, উনি আমার কাজ খুব পছন্দ করেছিলেন। নির্বাসন নামে একটা নাটক দেখেছিলেন, ওটা কিন্তু সাইকো থ্রিলার না, ওটা নর্মাল নাটক, বাট ওটা দেখুন আমার কাজ খুব পছন্দ হয়েছিল। দেন উনি অ্যাকচুয়ালি আমাকে খুঁজে বের করেন এবং ওনার সাথে একটা সম্পর্ক তৈরি হয়। এরপর আমার যত উইয়ার্ড কাজ, তখন এরপর ওনার মাধ্যমে আস্তে 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 করে আমি সেগুলা প্রচার করা শুরু করি। তা আপনার কাজকর্ম উইয়ার্ড, এটা আপনার সহকর্মীরা অফিস স্ক্রিনে বলছেন, আপনি এটা বিশ্বাস করেন? মানে আপনি যদিও একটু আগে বলছিলেন যে প্রথম ওই যে দেয়ালটা করার সময় গরুর রক্ত নিয়ে এসেছেন, এরকম আরো দুই একটা এক্সাম্পল বলেছে, আমরা কি একটু দর্শকদেরকে জানাবো? উচিত, একটু বলবেন প্লিজ। তার কি যে এই শুটিং এর সময় যে ঘটনাটা ঘটলো, যে ও আচ্ছা, এটা 2-3 দিন পরে। মাই গড, ওকে। সো এটা শর্টকাটই বলি, যেহেতু সময় সীমিত। একটা সিন আছে যেখানে ডক্টর হুমায়ুন একটা পশুর পেট কেটে তার ভেতর থেকে নাড়ি ভুড়ি সব বের করছে, কারণ সেখানে সে মানুষের মাংস ঢুকায়। এবং ওখানে যে পশুর পেটে যা থাকবে সেটা আসলে তো এগুলা মানে মেকআপ দিয়ে বা প্রস্থেটিক দিয়ে বানাতে যেই পরিমাণ এফোর্ট দিতে হবে, তার চেয়ে আসলে একটা কষায়ের দোকান থেকে পশুর লেফট ওভার্স বা যাই বলে নাড়ি ভুড়ি নিয়ে পাওয়া যায়, সেটাই করলো। এখন কষাইয়ের দোকানে তো দেখা যাচ্ছে যে অঞ্চলে আমরা ছিলাম প্রতিদিন হয়তো কোরবানি হয় না, সেটা ওটা শুক্রবার দিন স্পেসিফিকলি হয়। তো ওই শুক্রবার দিন প্রোডাকশনের লোকজন কিনে ওটা একটা বক্সের মধ্যে রেখে দিছে, একটা আইস বক্স টাইপের বক্স, যেখানে আসলে সেই শুক্রবারই আইসটা দেওয়া ছিল, আর কোনো আইস দিতে মনে। তো আমাদের শুটিং সম্ভবত সোম বা মঙ্গলবারে হয়েছে। আচ্ছা। এবং ততদিন ওই বদ্ধ বক্সের মধ্যে ওই লিভার বলেন যা 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 আছে, পশুর ভুঁড়ি বা সব কিছুভাবেই ছিল। এবং যখন শর্ট রেডি, লাইট করা, সেট রেডি, ক্যামেরা রোল হবে, তখন হচ্ছে ওগুলো এনে শুরু প্রস্তুত করা হবে। ওই বক্সটা যখন খুলে আমি
হিরোশিমা নাগাসাকি আমি ভিডিও দেখেছি যে মাশরুম ক্লাউড তৈরি হয়। হ্যাঁ। সো ওইটার ক্লাউডটা আমি চোখে দেখিনি, কিন্তু মানুষ উড়ে যাওয়া দেখেছি কীভাবে আসলে উড়ে গেল চারপাশ থেকে সবাই, শুধুমাত্র একটা মানুষ ছাড়া। মানুষটা দেখি অবশ্যই সেটা বিকি স্যার। এটাতে হবে, এর মধ্যে আরো রক্ত দিতে হবে। সিরিয়াসলি ডিটেইলিং তো এটা, আপনি যত ডিটেইলিং করবেন তত আপনার মানুষ কানেক্ট করতে পারবে জিনিসটার সাথে। এই উইয়ার ডিরেক্টরের সাথে কেমন করে কাজ করলেন মেঘলা? ওই যে বললাম আমি তো ওনাকে অনেক পছন্দ করি, ওনার কাজকে অনেক পছন্দ করি, তো করলে- আগে থেকে। একটা বাক্য চিরাচরিত ভাবে আছে জানেন তো, যে যাদেরকে পছন্দ করবেন তাদের ধারে কাছে যাবেন না। কেন? হ্যাঁ, তখনই যে এই যে উইয়ার্ড জিনিসপত্র দেখা যাবে। আমার তো উইয়ার্ড পছন্দই, আমি তো ভিকি ভাইয়ের কাজ অনেক পছন্দ করি এবং আগে থেকে আমি অনেক আগে থেকে এই ধরনের কাজ দেখতে পছন্দ করতাম। ওই যে ভাইয়ার মতোই বলতে হবে না, আই কান্ট সে আই লাভ ব্লাড, বাট একটু এই টাইপ আমার পছন্দই। তো ওনার সাথে কাজ করতে গিয়ে এক্সপিরিয়েন্স অনেক। আমি যখন প্রথম মজার। স্ক্রিপ্ট পড়ি, তখন যখন মেঘলার চরিত্রটা আমি পড়ি, ওকে দিয়ে আসলে এত কিছু করানো হয়েছে সিরিজের মধ্যে, আমি ফার্স্ট স্ক্রিপ্টে কে এই চরিত্রটা কে করছে। তো আমাদের যেদিন লুক টেস্ট ছিল, সো তখন আমার মেঘলার সঙ্গে প্রথম দেখা হয়। তো এত সুন্দর সাবলীল নর্মাল একটা মেয়ে, ও আসলে এতগুলা কাজ করবে, এটা আমার তখন মনে হচ্ছিল যে ভাই ও করবে, ও পারবে। মানে একটা সিন আছে এখানে, ও বুট লিক করে বেসিক্যালি ম্যামনের, এবং ওইটা আউট অফ রেসপেক্ট, আউট অফ ভক্তি থেকে করে। ওই সিনটাই কি ও করবে কিনা এটা নিয়ে আমি আসলে মানে খুব ভয়ে ছিলাম যে আসলে ও যে মানা করে দেয়। অ্যান্ড ভিকি ভাই খুব কনফিডেন্টলি বলেছিল যে হ্যাঁ ও করবে, আর তার চেয়েও কনফিডেন্টলি আসলে পারফর্ম করেছে। থ্যাংক ইউ। কিন্তু পারফর্ম করার পরে আপনার কিছু কনসিকুয়েন্সেস ঘটেছে, সেটা কি একটু দর্শকদেরকে জানাবেন যে এখনো একটা এটাই চক্রের একটা চক্র। ঘোর থাকবে, চক্র হচ্ছে। আমি নিজে পার্সোনালি ভিকি ভাইকে বলতাম যে সবার সাথে প্যারানর্মাল কিছু না কিছু হয়, দূর আমি তো কিছু দেখি না, আমার তো কিছু হচ্ছে না। আচ্ছা বাট দ্য মোমেন্ট আমি ও বলার সঙ্গে সঙ্গে আমি বলেছিলাম কি ঘটেছে? বলো না, তো আমার একটার পর একটা কোনো না কোনো ভাবে দুর্ঘটনা হচ্ছে, ছোটখাটো বাট ঘটছে। প্রথমে আমি একটা ইন্টারভিউর পরপরই আমার চোখে ব্যথা পেলাম, তারপরে আমার লেফট পায়ে একবার ব্যথা পেলাম, তারপর আজকে আপনাদের এখানে আসার ঠিক 1 ঘন্টা আগে আমার পায়ের মধ্যে একটা রড ঢুকে গেল। সো আমার পায়ে 4টা সেলাই লাগবে, রীতিমতো আমি ব্যান্ডেজ করে চলে আসছি। ও, সেলাই বাকি। মানে সেলাই করি না, just চলে আসছি। রক্তেই নানান মুক্তি, ধরনের প্যারানর্মাল রক্তেই ব্যাপার শান্তি। ট্যাপার চলছে। আমারও একটা প্যারানর্মাল নির্দেশনা আসছে। ওকে, প্লিজ প্যারানর্মাল নির্দেশনা হচ্ছে, এটা বিরতি নিতে হবে। দর্শক, আরিফ ফেমাসের আয়োজনে ছোট্ট একটা বিরতি নিচ্ছে, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। দর্শক স্বাগত আরও একবার, আপনারা দেখছেন আরিফ ফেমাসের আয়োজনে এক ঝাঁক গুণী মানুষ, গুণী সারথী আমাদের সাথে যুক্ত রয়েছেন, যাদের সাথে আড্ডাটা হচ্ছিল বেশ জম্পেশ। তবে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেই বিষয়ের 8টা পর্ব আছে, তাই না? ইয়েস, 8টা পর্ব, 5 ঘন্টা রান টাইম। হ্যাঁ, এবং এই যে 5 ঘন্টার মধ্যে একটা ব্যাপারে মানুষকে আটকে রাখুন, এবং এত চ্যালেঞ্জিং একটা ব্যাপার যে সাইকো থ্রিলার টাইপের এবং মনস্তাত্ত্বিক রহস্য, যেটাকে আপনি বলছিলেন, সহজ। এবং আমি একদম শুরুতেও জানতে চাচ্ছিলাম যে আপনি যে ছোটবেলায় পড়াশোনা করেছেন, আপনার পছন্দের জায়গাটা এমন, এবং সেখানে মানুষকে যুক্ত করা। এবং আমরা অফিস স্ক্রিনে কথা বলছিলাম, বিশেষ করে সিনিয়র আর্টিস্টরা, তারা অনেকটা সময় হচ্ছে একটু ইতস্তত বোধ করেন, হয়তো সে তার জায়গা থেকে, কিংবা আপনিও হয়তো করেন যে আচ্ছা ওনার মতো একজন সিনিয়র আর্টিস্টকে এটা বলবো। ম্যানেজ করেন কিভাবে? না, আমি এক ফোঁটা ইতস্তত করি না। আচ্ছা। এবং সিনিয়র আর্টিস্টরা যখন পারফর্ম করে ইতস্তত করে না, বিকজ তাইলে পারফরমেন্সটা রিয়েলিস্টিক হতো না। ওনারা প্রচুর প্রেইজ পায়। আমার কাজেই আমি আজিজুল হাকিম ভাইয়ের কথা বলতে পারি, ওনাকে মানুষ নতুনভাবে দেখছিল আমার কাজের মাধ্যমে। কি উনি একটা ভালো মানুষের চরিত্র সবসময় করতো, আমার এখানে উনি নেগেটিভ শুরু করলো, সাইলেন্স ছিল ওখানে। সো তেমনিভাবে এই কন্টেন্টেও নাদের চৌধুরী স্যার ছিলেন, মোমেনা আপা ছিলেন, অনেক সিনিয়র আর্টিস্ট ছিলেন। আমার মনে হয় আমার চেহারাটা এক্ষেত্রে আমাকে হেল্প করে। চেহারাটা খুব বোকা বোকা, ইনোসেন্ট, ভালো মানুষের। তো আমি যখন ইনোসেন্ট চেহারা নিয়ে যে ভয়ঙ্কর কথাগুলো বলি, ওনারা আসলে মনে হয় জিনিসটাকে মেনে নেয় কিনা, এটা খুব একটা ভয়ঙ্কর না, এই চেহারা নিয়ে তো এত ভয়ঙ্কর কথা বলার কথা না। এবং আমার মনে হয় এক টাইপের হিপনোটাইজ হয়ে যায় ওনারা, এবং পারফরমেন্সটা করে ফেলে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার কাজগুলোর মধ্যে প্রায় একই মানে সবসময় একই আর্টিস্ট থাকে আর কি, অনেকটা সময় ধরে। মানে আমি বেশ কয়েকজনের নাম বলতে পারবো যে আপনার মানে কন্টিনিউয়াস কাজগুলোতে এরাই থেকেছেন, মানে কমফোর্ট জোনের জন্য। আমার মানে আমি খুব বেশি এক্সট্রোভার্ট না,
আমি খুব ইন্ট্রোভার্ট মানুষ, আচ্ছা। নর্মালি আমি মানুষের সাথে খুব বেশি মিশি না, এটা সবাই জানে। সো আমার যেটা হয় কি, যাদের সাথে একটু মিশে যাই তাদেরকে নিয়ে চলি, ব্যাপারটা এরকম হয়ে যায়। মানে আমি নতুন মানুষের সাথে যাই কথা বলবো, এটা আমার একটা ফিয়ার আছে। তো আনফর্চুনেটলি এটার কারণে অনেকে আমার সাথে কাজ করতে পারে না, তাদের দোষ না, এটা আমার সমস্যা। আচ্ছা। এবং ফর্চুনেটলি যারা একবার মিশে যায় তারা কাজ- রেগুলার কাস্ট হইতে থাকে, বেনিফিশিয়াল, তারা বেনিফিশিয়াল। তাদের জন্য বেনিফিশিয়াল। আচ্ছা, যে মানুষটা বেনিফিশিয়াল হচ্ছে তার কাছে একটু জানতে চাওয়া যে চরিত্রায়নের ক্ষেত্রে নানা ধরনের চ্যালেঞ্জ থাকে এবং আপনি আমি দেখেছি যে এটা অ্যানালাইসিস যদি বলেন সেটাও, যে আমি এর আগেও বলেছি আপনার কাজের মধ্যে ওই মনোযোগ যে ব্যাপারটা ওটা না স্ক্রিনে ফুটে ওঠে, যে আপনি চেষ্টা করেছেন এবং সেটার জন্য এফোর্ট দিয়েছেন, এটা বোঝা যায়। আমি একটা ইয়ে দেই না মানুষজনকে, একটা বিষয় হয় নাই কিন্তু আপনার, একটা বিষয় হয় নাই কেন, যে ওই যে তৌসিফ ভাই যখন এটা তো সে দেখবেন, এটা আপনার দেখা উচিত ছিল, আমি বলে দিই তাহলে হচ্ছে আপনি নেক্সট টাইম করবেন না। ওই যে বলবো ভুলটা? হ্যাঁ বলেন না প্লিজ। আচ্ছা, ভুলটা বললাম কিন্তু। আচ্ছা, তৌসিফ যে যখন ওই যে কাটাকাটি করছিল মানুষ, মাথা কাটবে তার আগে ঠিক এইভাবে একটা অস্ত্র ধরলো, বাংলাদেশি অস্ত্র বা যেটাই বলি, সেই সময় ওনার মিষ্টি সাথে রক্ত লাগা ছিল, তো এই লাগাটা এই পর্যন্তই ছিল, এর বাইরে আর যায়নি। তো ওইটা মনে হচ্ছিল যে একদম ফিক্সড, একদম একটা শেপে দেয়া। তো রক্ত লাগলে তো বিচ্ছিন্নভাবে রক্ত লাগে, তাই না? এই অংশটুকু আপনি দেখবেন আরেকবার। ওকে, আপনার রক্ত পছন্দ না, কিন্তু আপনি হ্যাঁ, এত এত আমি আপনার কাজ বলে দেখি, precisely- এটা আমি আপনার কাজ বলে দেখি, আপনার আসলে মনে মনে রক্ত খুব পছন্দ, যে আপনি ধরা খেয়ে গেছেন, কিন্তু আপনি আর কিছু দেখেন নাই, না, আমি- রক্তের কন্টিনিউটি সেটা একটা করবে। কথা আমি আপনাদেরকে বলেছি, এই কাজটা যদি ভিকি জায়েদ ভাই এবং তৌসিফ ভাইয়ের কাজ না হতো, আমি আসলে এটা স্কিপ করতাম। এবং আমি যেহেতু ওনার এই মানুষটার কাজ দেখি, ওনার এপিয়ারেন্সটা স্ক্রিনে কেমন থাকে এটাও দেখি, এবং আমি দেখলাম যে রক্ত কখনো এত সেইভাবে থাকবে না, এটা তো এখানে এখানে ছড়ানো থাকবে, নাকে মুখে যেভাবে আছে কিন্তু এখানে নাই, তো এটা মনে হচ্ছে যে একটু পলিশড। এরপর একটু খেয়াল করবেন। ওকে, ঠিক আছে, পয়েন্ট নোটেড। হ্যাঁ হ্যাঁ, আমরা obviously। তো বলেছি, আমি শুরুতেই বললাম আমরা সবাই ভুল করি, না, এটা একটা ভুলের অংশ হিসেবে ধরলাম। বাট এটা নিয়ে আসলে কামব্যাক বা বলার কিছু নাই, মানে এটা আসলে রিয়েলিস্টিক। বাট একটা প্রবলেম যেটা হচ্ছিল, জি, আই থিঙ্ক রক্ত যেটা রিয়েল, মানে গরুর রক্ত হলে আসলে শরীরে ঠিকঠাক থেকে যেত। মানে আমাদের যে পানি দিয়ে বানানো আর মেকআপ প্রস্তরিক রক্ত, এটা আসলে ফ্লো করে পড়ে যায় বডির উপর দিয়ে। হ্যাঁ, সো রিয়েল ও রক্ত আসলে স্টাক হয়ে মানে যায়। যেগুলো উপরের অংশে সেগুলো একভাবে আটকে ছিল, তার মধ্যে আবার কাপড়ও না যে ফিক্স থাকবে, স্কিনের উপর চলে যাচ্ছে একটু পর পর, একটু চলে যাচ্ছে। কিন্তু আসল রক্ত কিন্তু স্কিনের সঙ্গে মিশে চলে যাবে, বিকজ মানে মিশে যায় রক্ত, কিন্তু শরীরের সঙ্গে মিশে যায়, একটু গাঢ় থাকে, একটু বেশি থাকে। বাট এরপর তাহলে আসলে যেটা হবে, আমার কপাল পুড়লো, জাহেদ এখন আমি আবার ওই গরুর রক্ত রিয়েল আমি যেটা বলছিলাম যে চরিত্রায়ন ফুটানোর জন্য মানে আপনার জন্য একটা চ্যালেঞ্জ থাকে, এবং সেই চ্যালেঞ্জটা যখন এইরকম একটা ভয়ঙ্কর চরিত্র থাকে, যে যেমন আমার একটা কেমন জানি একটা ব্যাপার তৈরি হচ্ছে আর কি, ভাবলেই এইটা তো আমি যত করে সহজ বলছি, ব্যাপারটা সহজ না, একদমই না, করেন। খুব খুব ডিফিকাল্ট। যদি এভাবে বলি, সবাই আমাকে খুব ভালো মানুষ হিসেবে ট্রিট করে, মানে বা আমি হয়তো একজন ভালো মানুষ। সো এইটা খুবই নেগেটিভ একটা ফ্যাক্টর এরকম একটা চরিত্রের জন্য, যার ফেস আসলে মানে খুব রোম্যান্টিক বা খুব চকলেট বয়, অথবা একটা ভালো মানুষের ফেস। কারণ হুমায়ুনকে দেখলেই আসলে ভয় পেতে হবে। সেই ক্ষেত্রে আবারও গ্রেট গোজ টু ভিকি সাহেব, উনি আমাকে ফ্রেম টু ফ্রেম হেল্প করেছেন, কীভাবে আসলে মানে ওভার অ্যাক্টিং না করে, ব্যালেন্স অ্যাক্টিং করে, সিম্পলি হয়তো ওই যে ভয়েসের কথা বলছিলেন, ভয়েস মডুলেশন করে শুধু চোখ দিয়ে আপনার লোক অ্যাপিয়ারেন্স, হ্যাঁ, কীভাবে ইয়ে করা যায়, কীভাবে মানুষকে ভয় দেখানো যায় অথবা ভয় এস্টাবলিশ করা যায়। সো এই ক্ষেত্রে আমি যদি চরিত্র একটু ছোট্ট শর্টকাটে বের করে ফেলি, আমাদের লাইফে অনেক মানুষ আছে যাদেরকে আমরা আসলে এটা আমি শিওর প্রত্যেকের জীবনেই ঘটেছে, যে একসময় খুব কাছের মানুষ ছিল, এখন দূরের হয়ে গেছে, কারণ সে আসলে হয়তো কোনো সময় আমাদের মিসগাইড করেছে বা হয়তো আমাদের বেনিফিট নিয়েছে। তখন যখন তারা কাছে ছিল তো আমরা বুঝতে পারিনি। সো সেই মানুষটা এখন আমার চোখে শয়তান, তো ওই সময় কিন্তু ফেরেস্তাই ছিল। একটা কথাই আছে যে ফেরেস্তা, দোয়া করবেন যাতে আমার ইবাদত কবুল হয়, কোনো ডায়লগ থাকে। সো এইটাই আর কি, যে নর্মাল থেকেও ভয় দেখানো। আচ্ছা, আমি আপনাকে একটা কঠিন সহজ প্রশ্ন করি, আপনার কঠিন সহজ প্রশ্ন। বেস্ট 3টা কাজের কথা বলবেন। বেশ 3টা কাজের কথা বলবো। আমি একটু সহজ করে দিলাম, একটা বললে একটু কনফিউশন হয়ে যেত। একটা বললেও আমি বলতে পারবো এই মুহূর্তে, বিকজ আমি আসলে ওয়েব সিরিজ করিনি। ওয়েব সিরিজ করতে এসে বুঝেছি যে এখন এখানে কত ভালো মতো করা যায়।
অবশ্যই ওয়ান থাকবে এখন চক্র, বিকজ এখানে আমি একটা ভিন্ন রূপ ধারণ করতে পেরেছি অ্যান্ড অল। নাম্বার 2 থাকবে আমার লাইফের ফার্স্ট কাজ অল টাইম দৌড়ের উপর। অল টাইম ধরে হ্যাঁ, আর নাম্বার 3 খুব মুশকিল, একটা ব্যাচেলার পার্ট। ব্যাচেলর। নাইস। মেঘলা, আমরা একদম শেষ দিকে রয়েছি। নতুন কি কি করছেন সেগুলো একটু অ্যানাউন্সমেন্ট হোক। বলবেন সেটাই। না আমাদেরকে? না, এখনো আমি কোনো কিছুর সাথে চুক্তিবদ্ধ হইনি, কথা হচ্ছে। আমার কাছে মনে হয় যে একবার যদি এটা ফাইনালাইজ হয়ে যায় তারপরে বলাটা ভালো। ঠিক আছে। আমার কাছে একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা আমাকে বিশেষভাবে জিজ্ঞেস করতে বলা হয়েছে ভিকির কাছে। আমাদেরকে সবাইকে নিয়ে যে এই যে পুলসিরাত পার করায়, যখন আমি এটা দেখি, এই পুলসিরাত কবে আসবে? পুলসিরাত খুবই একটা গুরুত্বপূর্ণ, এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকের জন্য। এটা পার করতে হবে, কিন্তু নাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না, এরকম বলা আছে। সো আমিও পার করার চেষ্টা করতেছি, ফুল এফোর্ট দিচ্ছি, প্রিপারেশন নিচ্ছি। এখন কবে পার করতে পারবো সেটা আসলে এই মুহূর্তে না বলি, সেটা সারপ্রাইজ থাকুক। আচ্ছা, পুলসিরাত সম্পর্কে But পার করবো। পার করবেন, ছোট করে একটু বলবেন নাকি আমি বলে দেবো এডিশনালি যে আপনার পুলসিরাতটা কি আসলে? হ্যাঁ, আপনি বলেন না, আপনি আমাকে এত পছন্দ করেন, আপনি প্লিজ। পুলসিরাত হচ্ছে যে ভিকি জাহেদের প্রথম সিনেমা, অর্থাৎ চলমান চলচ্চিত্র যেটাকে আমরা বলি, সেই চলমান চিত্রে ভিকি জাহেদের অভিষেক হচ্ছে এবং সেখানে সেই কাজটার নাম হচ্ছে পুলসিরাত। পুলসিরাত। আমরা দারুণ অপেক্ষায় আছি সেই কাজটা দেখবার জন্য। আমরা একদম শেষ দিকে রয়েছি। দর্শকদের জন্য আসলে আপনাদের শেষ কথাগুলো জানাতে চাই আজকের আয়োজনের জন্য। শেষ কথা এটাতে, হ্যাঁ, শেষ কথা হচ্ছে আমি বলবো সবাই চক্র দেখুন, বিকজ চক্রতে একটা খুব ডিপ একটা মেসেজ দেওয়ার ট্রাই করেছি আমি। এটা অন পেপার মনে হতে পারে একটা সাইকো থ্রিলার বা খুব ডার্ক জনরার কাজ, বাট দিন শেষে খুবই ব্রাইট এবং পজিটিভ একটা মেসেজ আছে এবং অনেক মানুষই সেটা রিসিভ করছে মেসেজটা। সো যারা এখনও দেখেননি, আমি সবাইকে বলবো আই স্ক্রিনে চক্র 1 এবং চক্র 2 দুটাই দেখে ফেলুন। বাহ। চশ মেঘলা। দর্শক, আমিও একই কথাই বলবো যে চক্র চলছে আইস্ক্রিনে এবং আপনারা চক্র দেখবেন। অনেক কিছু আছে যেটা আমাদের অজানা আছে, সেই অজানা তথ্যগুলো আপনারা চক্র 2 দেখার মাধ্যমে জানতে পারবেন। চক্র 1 দেখবেন, চক্র 2ও দেখবেন। থ্যাংক ইউ। একদম। ডাক্তার হুমায়ুন। আমি একটা রিভিউ পেয়েছি, সেই রিভিউর যে ক্যাপশনটা ছিল সেটাই বললাম। চক্র দেখে আমি নামাজ পড়তে শুরু করেছি। এটা আসলে অনেক বড় Oh, wow. একটা অ্যাচিভমেন্ট আমাদের চক্র টিমের জন্য। সো এর চেয়ে বড় কী হতে পারে। থ্যাংক ইউ সো মাচ, সবাই চক্র দেখবেন আশা করি। নিশ্চয়ই আপনাদের কাজগুলো আমাদেরকে আসলে প্রতিদিন এগিয়ে নিয়ে যাবে, সেই প্রত্যাশা আমাদের কাছে, মানে আমাদের তো রইলই, আপনারা সেটা বাস্তবায়ন ঘটাবেন। এবং যেই কথা হচ্ছে যে দিন শেষে আপনার কাজের মালিক কিন্তু আপনি না, একটু মনে রাখেন, আপনার কাজের মালিক আমি যে অসাধারণ দর্শক, মানে আপনারা যারা সাধারণ বলেন যে সাধারণ দর্শক, কিন্তু আমি এই শব্দটাকে সবসময় বলি, আমাদের দর্শকরা অসাধারণ এবং তারা এই যে কাজের মূল্যায়নটা করেন, কাজটা দেখেন, এটাই দিন শেষে এই যে আমরা শোটা করছি, আয়োজনটা করছি, কথাটা বলছি, আমাদের অসাধারণ দর্শকরা যদি সেটাকে না দেখতো আমরা আসলে শোটা করতে পারতাম না। ফলে আমি আমার দর্শকদেরকে সবসময় বলি তারা অসাধারণ, এবং সেই অসাধারণ কাজটার মাধ্যমে আপনারা এগিয়ে নিয়ে যাবেন দিন শেষে বাংলাদেশকে। আপনাদের প্রতি শুভকামনা রইল, শুভাশিস রইল। আপনারা সময় দিয়েছেন, আপনাদের গুরুত্বপূর্ণ সময়, অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। দর্শক, আমরা কথা বলছিলাম তিনজন দারুণ মানুষের সাথে, যাদের সাথে কথা বলে আমি নিজে অনেক কিছু শিখছিলাম। বিশেষ করে একজন মানুষ, রক্তখেকো মানুষ, তার কাছ থেকেও বাদ দিয়ে আমি একটা কথা আপনাদেরকে শুধুমাত্র বলতে চাই, দিন শেষে এই সকল কাজগুলোর মালিক না আপনি এবং অবশ্যই আপনি, এবং তিনি এই কাজগুলো বাংলাদেশের, ভালো হোক মন্দ হোক, দেখেন না, দেখে আলোচনা করেন, সমালোচনা করেন, তাতে দিন শেষে আমাদের কাজগুলোই না ভালো হবে, এবং কাজগুলো ভালো হলে দেশটা এগিয়ে যাবে, দেশটা এগিয়ে গেলে আপনি জিতে যাবেন। আপনি না বাংলাদেশের মালিক। ভালো থাকবেন, পরবর্তী আয়োজনে দেখা হবে।